নমস্কার, আমি পারমিতা। আড্ডা বিদেশে বাঙালি ইউটিউব চ্যানেলে আপনারা পডকাস্টগুলো আশা করি দেখছেন আর বুঝতেই পারছেন সিয়াটেলে কীরকম গুণী মানুষদের সম্ভার। সেই রকমই আরেকজন গুণী মানুষের বাড়ি আজ চলে এসেছি। তার নাম ডক্টর দীপা ব্যানার্জি। তো দিদির সাথে পরিচয় করে দেবো আপনাদের, চলুন। নমস্কার, আমি দীপা ব্যানার্জি। প্রথমেই বলি অনেক ধন্যবাদ এই সুযোগটা দেওয়ার জন্য এবং আমাকে কনসিডার করার জন্য এই ইন্টারভিউর জন্য। তো আমি খুবই হ্যাপি। আমি সিয়াটেলে 2001 থেকে আছি আর খুব হ্যাপি যে এখানকার যে মিউজিক্যাল সিনটা ওটা ভীষণ এনরিচিং, এবং আসার পর থেকেই সিয়াটেল আমাকে অনেক সুযোগ দিয়েছে গান গাইবার, গান শেখাবার। তো এই নিয়েই আছি, মিউজিক নিয়ে, প্লাস আমার নিজের একটা ক্যারিয়ার আছে, এই দুটো নিয়ে ভালোই চলছে। তো সিয়াটেলে তোমার কতদিন থাকা হলো? এটা আমি 2000-এ এসেছি, সো অলমোস্ট 24th রানিং। 24 বছর। 24 বছর প্রায়। হ্যাঁ, আর গানের সাথে তোমার সম্পর্কটা তো তারও বেশি। আর তার জন্য তোমার ছোটবেলাকার গল্পটা শোনাটা খুবই ইম্পর্টেন্ট, যে কবে থেকে শুরু হলো এই ক্লাসিক্যাল মিউজিকের চর্চা। নিশ্চয়ই। হ্যাঁ, তো যদি বলো। হ্যাঁ, আমার আসলে জন্মটা একটা মিউজিক্যাল ফ্যামিলিতে হয়েছে। আমার মা রেডিওতে গান করতেন, ওই সময় উনি অল ইন্ডিয়া রেডিওয়ে গাইতেন। আর আমার বাবার ফ্যামিলিতেও ভীষণ ক্লাসিক্যাল মিউজিকের চর্চা। আমার এক জ্যাঠামশাই এবং এক কাকা, ওনারা তো প্রফেশনালি গান করতেন, প্লাস আমার বাবা শুনে শুনে গান শিখে ক্লাসিক্যাল গান করতেন। তো বাড়িতে প্রচণ্ড মিউজিক্যাল এনভায়রনমেন্ট। আর তারপরে যখন আমি বড় হতে আরম্ভ করলাম, আমি গোরখপুরে আমার স্কুলিং হচ্ছিল। প্রায় যখন আমার 11 বছর কি 12 বছর বয়স, তখন থেকে আমার বাবা একজন শিক্ষককে এঙ্গেজ করেছিলেন। তো উনি মিশ্রাজি ছিলেন, ওনার নামটা আমি ব্ল্যাঙ্ক আউট হয়ে যাচ্ছি। ওনার কাছে আমার প্রথম সঙ্গীত শিক্ষা আরম্ভ হয়, এবং 2 বছরের মধ্যেই আমি ওই যে প্রয়াগ সঙ্গীত সমিতির যে পরীক্ষাগুলো হয় ওগুলো দিতে আরম্ভ করেছিলাম, কারণ উনি বুঝেছিলেন পোটেনশিয়াল যে না, আমি হয়তো পারবো। সেখান থেকে আমার মিউজিক্যাল জার্নিটা শুরু হয়। তারপরে আস্তে আস্তে আমার বাবার ট্রান্সফারেবল জব ছিল, তো বিভিন্ন জায়গায় গেছি আমরা। একটা ছোট জায়গায় ছিলাম ইটাওয়ায়, সেখানে নশে আলী খান ছিলেন, উনি রোজ আসতেন আমাদের বাড়িতে গান শেখাতে। তো সেখানে শিখেছি ক্লাসিক্যাল মিউজিক, সমানে ক্লাসিক্যাল মিউজিকটাই শিখেছি। অন্য যা কিছু গেয়েছি ওগুলো নিজে নিজে তুলেই গাইতাম, কিন্তু ট্রেনিং যেটা বলা যায় সেটা আমার ক্লাসিক্যাল মিউজিকেই ছিল এবং ইন্টারেস্টটাও ছিল। তো সেখানে শিখলাম। তারপরে ফাইনালি আগ্রায় এলাম। আগ্রাতে ওখানে আগ্রা ঘরানার 2 ভাই ছিলেন, আখিল আহমদ খান আর শবির আহমদ খান। তো আমি আখিল আহমদ খানের কাছে শিখতাম। কিন্তু তারপরে যা হয়, পড়াশুনোর চাপ, নানান রকম তখন ক্যারিয়ার নিয়ে চিন্তা, মিউজিকটা যে কখনো মানে মেইন স্ট্রিম করবো সেরকম কখনো সেই চিন্তাধারাটা ছিল না। আর তখন সেই অতটা সুযোগও ছিল না। তো গানটা সবসময় অ্যাজ এ সাইড করতাম, কিন্তু খুবই ভালো লাগতো। প্লাস গান বাড়িতে সমানেই গানের চর্চা হতো। আর স্কুলেও আমি অ্যাজ এ সাবজেক্ট মিউজিক নিয়েছিলাম, তো স্কুলের থ্রু দিয়েও কত প্রোগ্রাম হয়েছে, সেখানে গেয়েছি। তারপর কলেজে এলাম, তখন কলেজেও অ্যাজ এ মিউজিক অ্যাজ এ সাবজেক্ট। তো অ্যাসাইড ফ্রম প্রাইভেট টিউশন, আমার কলেজেও আমি গান শেখার সুযোগ পেয়েছি। তো এইভাবেই আর কি আমি গানে ইনভলভ ছিলাম। তারপরে বিয়ে হয়, বিয়ে হওয়ার পরে আমি চলে আসি পাপুয়া নিউ গিনি। সেখান থেকে আমার কিছু বছর একটু গ্যাপ হয়। আমি গান গেয়েছি ঠিকই, কিন্তু ট্রেনিংটা বলতে পারা যায় যে তখন আর কোনো সুযোগ ছিল না। তখন এরকম টেকনোলজিও ছিল না যে বাড়ি বসে স্কাইপের থ্রু দিয়ে যেরকম আজকাল সবাই করছে সেরকম কিছু করার ছিল না। প্লাস আমার তখন 2 সন্তানের জন্ম হলো, 2 মেয়ে, তাদের নিয়ে ব্যস্ত হয়ে পড়েছিলাম। তো একটা গ্যাপ এসেছিল। তারপরে সেখান থেকে অস্ট্রেলিয়া গেলাম। অস্ট্রেলিয়াতেও শেখা সেরকম হয়নি, কিন্তু ওখানে ব্যাঠক হতো। ওখানকারও মিউজিক সিনটা খুবই ভালো ছিল, ওখানে খুব ট্যালেন্টেড কিছু লোকজন প্রত্যেক মাসে গাইতেন। তখন আমি ওখানে ছোটোখাটোভাবে গেয়েছি। তারপরে ক্যানাডায় আসি, ভ্যাঙ্কুভার ক্যানাডা। সেখানে পণ্ডিত যশরাজ স্কুল অফ মিউজিক ছিল, সেখানে আমি শিখতাম। পণ্ডিত যশরাজজি আসতেন 1 মাসের জন্য, তখন আমরা শিখতাম। তারপরে সারা বছর ওনার দেয়ার মেটেরিয়ালটাকে আমি আবার শেখানোরও সুযোগ পেয়েছিলাম, তো শেখাতাম। তারপরে 2001-এ আমি সিয়াটেলে এলাম। সিয়াটেলে এসে আমি বিভিন্ন অর্গানাইজেশনের সাথে জড়িত হয়ে পারফর্ম করলাম। আর যবে থেকে স্কাইপ টেকনোলজি এলো, তারপর থেকে আমি একেবারে কন্টিনিউয়াস শিক্ষা গ্রহণ এখনও করে যাচ্ছি। আমার 2 গুরু,
এক হলেন অপূর্বা গোখলেজি, যিনি আর কি গোয়ালিয়র ঘরানার, উনি লেজেন্ডারি মিউজিশিয়ানসদের বাড়িতে ওনার জন্ম। ওনার গ্র্যান্ডফাদার ছিলেন পণ্ডিত গজানন বুয়া যোশী। আর আরেকজনের কাছে আমি শিখি, উনি কলকাতার মৌমিতা মিত্র, এক্সট্রিমলি ট্যালেন্টেড। আমি প্রায় 2014 থেকে ওনার কাছে কন্টিনিউ করছি। তো ওনার কাছে আমি ক্লাসিক্যাল মিউজিক শিখি। উনি এম এ ফার্স্ট ক্লাস ইন খেয়াল ফ্রম রবীন্দ্র ভারতী। এছাড়া উনি চায়নায় গিয়েছিলেন অ্যাজ এ ডেপুটেশন টু ইন্ডিয়ান এম্বাসি, সেখানে উনি শিখেছেন। অনেক ইউটিউব মেটেরিয়ালে উনি নিজের ট্রেনিং মেটেরিয়াল পোস্ট করেছেন এবং অনেক কিছু কম্পোজ করেন। আমার অনেক রেকর্ডিং বেরিয়েছে যাতে ওনার অনেক যোগদান, উনি অনেক মিউজিক কম্পোজ করেছেন আমার জন্য এবং অনেকগুলো অ্যালবাম বেরিয়েছে আমার। অনেকগুলো বলবো না, 2015-তে মেহার বেরিয়েছিল, তারপরে আর একটা সেট অফ ভজন আমি করেছিলাম, সেগুলো ইউটিউবে আছে। আর এখন সম্প্রতি আমার একটা এলপি ডিস্কো বেরিয়েছে, এটা দেখাচ্ছি আমি আপনাকে। এটা এই এই 2024-এ বেরিয়েছে। তো এই সব যে রিলিজগুলো হয়েছে ওগুলোতে মৌমিতার অনেক কন্ট্রিবিউশন। উনি রাজি হয়েছেন মানে আমার কম্পোজিশনগুলোতে সুর দেয়াতে, গাইড করাতে। তো এই হলো আমার জার্নি। ইন আ নাটশেল আমি পুরো জার্নিটাই আপনাকে অনেক লম্বা বললাম আর কি। না, আপনাকে না, তুমি বলো। আর এই জার্নির মাঝে এই যে সিডি বানানো হয়েছে, কারণ এটা তো একটা অনেক বড় জার্নি, সেই ছোটবেলা থেকে শুরু হয়েছে, কিন্তু তোমার প্রফেশন তো একদম সম্পূর্ণ আলাদা। রাইট। তো প্রফেশনটা তোমার বলো সবাইকে। হ্যাঁ, আমি এখানে ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে কাজ করি। আমি ইনফরমেশন সায়েন্টিস্ট অ্যাজ আ রেফারেন্স লাইব্রেরিয়ান কাজ করি, হেড অফ সাউথ এশিয়া সেকশন, সাউথ এশিয়া সেন্টার উইচ ইজ পার্ট অফ জ্যাকসন স্কুল অফ ইন্টারন্যাশনাল স্টাডিজ। তাদের সাথে খুবই ক্লোজভাবে কাজ করি, তাদের ফ্যাকাল্টির সাথে কাজ, পিএইচডি স্টুডেন্টসদের সাথে কাজ, তাদেরকে রিসার্চ মেথড শেখানো, রিসার্চ করা শেখানো, রিসার্চ টপিক রিফাইন করা, এটা করি। আর আমি পিএইচডি ইন ইংলিশ লিটারেচার, আর তাছাড়া আমি মাস্টার্স ইন লাইব্রেরি ইন ইনফরমেশন সায়েন্স, এটা আমার একাডেমিক ব্যাকগ্রাউন্ড। আমি ইউনিভার্সিটি অফ ওয়াশিংটনে 2006 থেকে কাজ করছি, অলমোস্ট 19th ইয়ার চলছে। অ্যান্ড ইটস আ ভেরি ভেরি এনরিচিং এনভায়রনমেন্ট, যেখানে অ্যাকাডেমিক গ্রোথের অনেক পসিবিলিটি আছে। অনেক কিছু পাবলিকেশন করেছি, প্রেজেন্টেশন করেছি, সেটা একটা আমার প্রফেশন, যেটা ফুল টাইম কাজ করি এবং ওটাতেও আমার অনেকটাই ব্যস্ততা থাকে এবং ভালো লাগে কাজ করে। এবং প্রফেশন লাইফটা এত বিজি, কারণ তুমি রিসার্চ এই কাজগুলোর সাথে যুক্ত, তার সাথে এই যে ভালোবাসার জায়গাটা গানটা তোমার, তো সেই দুটোকে ম্যানেজ করার যে স্ট্রাগলটা, বা হয়তো আমরা যে জিনিসটাকে ভালোবাসি সেটাকে ধরে রাখার একটা হয় না শক্তি, এইটার বলো কিভাবে, ফ্যামিলির হেল্প, সব কিছুই বলবো। কারণ মিউজিকটা আসলে আমার এতই ভেতরে আছে, মানে আমার মনে হয় যেন আমার প্রত্যেক সেলের মধ্যে মিউজিক চলছে। তো মিউজিক ছাড়া আমার এক্সিস্টেন্সটাই নেই, আমার মনে হয় আমি আইডেন্টিটি লেস। তো যতই চ্যালেঞ্জ আসুক আমি মিউজিকটা ছেড়ে দিতেই পারি না, কারণ ওটা জাস্ট অ্যাজ ইফ আই এম ব্রিদিং মিউজিক, মানে দ্যাট ইজ আই নিড ইট ফর ব্রিদিং। তো যখন ওই উইলটা থাকে, where there is a will there is a way, ওইটা যদি এত স্ট্রং থাকে না, তখন মানুষ হাজার চ্যালেঞ্জের মধ্যেও ঠিক সময় ম্যানেজ করে। কিন্তু হ্যাঁ, টাইম ম্যানেজমেন্ট ইজ আ ভেরি ভেরি চ্যালেঞ্জিং থিং, সব কিছু ম্যানেজ করা। এখন আমার মেয়েরা বড় হয়ে গেছে, কিন্তু যখন আমার মেয়েরাও বড় হচ্ছিল, তাদের এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটি সামলানো, তারপর নিজের ফুল টাইম কাজ, 11 ঘন্টা বাড়ির থেকে বাইরে থাকতাম, মানে কমিউট নিয়ে, ফের এসে আবার গান শেখা, আবার আর আমার গুরুরা এত মেটেরিয়াল দেয়, সেটার প্রতি জাস্টিস করার জন্য যে সময়, সেটা আমার অতটা হয় না। তারই মধ্যে সময় বার করে যতটা পারি, তবে আমার আমার যেটা ফিলসফি, যে তুমি যদি 100% নাও দাও, অ্যাটলিস্ট কিপ অ্যাট ইট। ছেড়ে দেওয়াটা আমি একেবারেই বিলিভ করি না যে সময়ের অভাবে তুমি ছেড়ে দিলে। কিছু একটা করতে থাকা উচিত, আর সেটাই আমি করেছি, করে আস্তে আস্তে বেবি স্টেপস নিয়ে নিয়ে এতটা দূর এগিয়ে এসেছি আর কি। সেই যে মানে দিদির কাছে এই কথাটা এই জন্য তুললাম, আমরা যারা এই জেনারেশনের বা আরো নিউ জেনারেশনের, আমরা
ক্রমাগত কমপ্লেন করি লাইফে যে এটার জন্য আমাদের এটা ছাড়তে হয়েছে, এটার জন্য এটা ছেড়েছি, তার জন্য হয়তো আমরা এটা অ্যাচিভ করতে পারিনি, কিন্তু ওই যে যদি থাকে তাহলে নিশ্চয়ই সময় বের করা যায় এবং সেটাকে নিয়ে চর্চা করা যায়, এবং তার পেছনে আমরা যদি ভালোবাসা থাকে দিতে পারি তাহলে সেটা নিয়ে কাজ করা যায়, তাই না? অ্যাবসলিউটলি। একটা জিনিস আরও অ্যাড করব যে আমি খুব লাকি একটা একটা ব্যাপারে, যে আমার বাবা ভীষণ প্রোগ্রেসিভ ছিলেন। উনি সমানে বলতেন যে মেয়েদের বাইরে গিয়ে ফাইট করো, নিজেকে এস্টাবলিশ করো, এবং আমার হাজব্যান্ডও প্রচুর আমাকে স্পেস দিয়েছে এই ব্যাপারে, যে তুমি কেন এতক্ষণ ধরে গান গাইছো, কি কেন এটা করছো, এই ধরনের আমার বাড়িতে কখনো কোনো টেনশন হয়নি। উনি বুঝেছেন যে হ্যাঁ এটাই আমাকে ভালোবাসা। করতে হবে, এটা এটা আমার ভালো লাগে, তো সেই নিয়ে স্পেস দেয়া যাকে বলে সেটা আমি সম্পূর্ণই পেয়েছি। আমার কোনো বাধা আসেনি এই ব্যাপারে, সেটা একটা অনেক বড় হেল্প, কারণ ওনার ফ্যামিলি সাপোর্ট না থাকলে এটা করা খুব ডিফিকাল্ট। একদম। আর ওই যে বলে যে যেমন একটা প্রগ্রেসিভ ম্যান একটা মেয়েকে যেমন এগিয়ে দেয়, সেইগুলো প্রত্যেকটা মানুষ মানে মেয়ের জীবনে দরকার, তাই সেটা না? আমি খুব লাকি সে ব্যাপারে। আমার বাবা আর আমার হাজবেন্ড Husband। দুজনেই খুবই প্রোগ্রেসিভ, এবং সেজন্য আমার এই উন্নতিটা বোধহয় হয়েছে। হ্যাঁ। আর তোমার 24 বছর এখানে হলো, তো সিয়াটেলে অনেক প্রোগ্রাম হয়, হ্যাঁ তো হয়। সেই প্রোগ্রামগুলো যদি দর্শকরা জানতে চায় কিভাবে জানতে পারবে যে তোমার প্রোগ্রাম দেখতে আচ্ছা, গেলে? আজকাল তো বেশিরভাগ প্রোগ্রামগুলো সব সোশ্যাল মিডিয়াতে পাবলিসাইজড হয়। উত্তরণেরও প্রোগ্রাম যদি হয় তখন ইন্ডিভিজুয়াল প্রোগ্রামসেরও পাবলিসিটি হয়। রাগমালা, যেটা এখানকার ক্লাসিক্যাল মিউজিক অর্গানাইজেশন, তাদের প্রোগ্রামগুলো হলেও পাবলিসিটি থাকে। তো আজকাল পাবলিসিটির অভাব নেই, তবে জানতে হলে সোশ্যাল মিডিয়ায় একটা ফেসবুকে থাকলে, এবং কেউ যদি সেরকম ইন্টারেস্টেড হয় তো আমি পার্সোনালিও কখনো কখনো ইমেল করে জানাই যে এরকম একটা প্রোগ্রাম হচ্ছে। যারা হয়তো অ্যাক্টিভলি নেই সোশ্যাল মিডিয়ায় তাদেরকে অনেক সময় ইন্ডিভিজুয়ালি রিচ আউটও করতে পারি আমি। একদম। আর ফেসবুকের থ্রুতেই জানা যায়, যদি আড্ডার পেজটাকেও আপনারা ফলো করেন, যেখানে আমরাও মানে প্রকাশ করতে পারি কোথায় কোথায় কখন প্রোগ্রাম হচ্ছে, তাহলে আরো অনেকেই হয়তো গানের প্রোগ্রাম দেখতে চান কিন্তু জানেন না যে এখানে বাংলা গান, ক্লাসিক্যাল গান, ভজন, এই রকম প্রোগ্রাম কোথায় হয়। তো সেক্ষেত্রে আমরা আমাদের আড্ডার পেজেও চোখ রাখুন, যখনই দিদির প্রোগ্রাম সিয়াটেলে হবে আমরা অবশ্যই সেটা পোস্ট করব। আর এরপরে যে কোশ্চেনটা আমার আসছে যে তোমার ঘরানা বললে তুমি ক্লাসিক্যাল সঙ্গীতের চর্চা বেশি করো, কিন্তু অন্যান্য গানও তো তুমি গাও, কি ধরনের গান গাইতে তুমি ভালোবাসো? সব রকমই গান গাই। ভজন মানে রাগ বেসড ভজন। আমার বেশিরভাগ যে ন্যাচারাল ইনক্লিনেশন ওটাই হয় যে কোনো কম্পোজিশন যেটা রাগের ওপরে তৈরি এবং খুব বাঁধা নয়, সেটা গাইতে আমি বেশি পছন্দ করি, কারণ আমার ওই বাঁধা জিনিসটা গাইতে একটু অসুবিধে হয়। কিন্তু কিন্তু হ্যাভিং সেড দ্যাট, আমি সব রকমই জনরা ট্রাই করতে চাই। এমনকি আমি এই কলকাতায় এবার একটা রেকর্ডিং করব যেটাতে আমি আধুনিক এবং গজল বেসড গান তৈরি করছি। ওটা একেবারেই ডিফারেন্ট, যা আমি এতদিন করে এসেছি সেখান থেকে একটু ডিফারেন্ট, কিন্তু আমি চাইছিলাম যে একটু ট্রাই করি। আর ফিল্মের গান প্রোগ্রামে হয়তো অতটা ফিল্মের গান গাই না, কিন্তু এমনিতে আমি ফিল্ম গানগুলো, আধুনিক গান, কিছু ফিল্ম গান রাগ বেসডও হয় আবার এমনিও হয়। তো ওই লোকাল কারুর বাড়িতে গেট টুগেদার হলো বা একটু হয়তো সেমাই ফর্মাল টাইপের গ্যাদারিং এতে ওই ধরনের গান গাইতেও আমার খুবই ভালো লাগে। মানে গান জিনিসটাই তোমার ভেতরে আছে, তুমি প্রত্যেকটা ফর্মকে অ্যাপ্রিশিয়েট করো। অ্যাবসলিউটলি। কোনো ফর্মটাই সহজ নয়, মানে সব কিছুতেই একটা স্কিল লাগে। এমনকি রবীন্দ্রসঙ্গীতও গাই, যদিও আমার রবীন্দ্রসঙ্গীতে অথেন্টিক ট্রেনিং নেই, আমি তো প্রবাসে বড় হয়েছি, কিন্তু তাও আমি সেটাও বাংলা প্রোগ্রাম হলে অনেক সময় রবীন্দ্রসঙ্গীতেরও প্রোগ্রাম করেছি, গ্রুপে এবং ইন্ডিভিজুয়ালিও সেটাও চেষ্টা করেছি আর কি। আরেকটা কোয়েশ্চেন যেটা আমার মাথায় আসছে, যে এই যে গানগুলো কম্পোজ তোমরাই করো নাকি পুরোনো গানগুলোকে আবার রিট্রিভ করা হয়? না না, যেগুলো যে রেকর্ডিংগুলো আমি করেছি ওগুলো পুরোনো, মানে পুরোনো কম্পোজিশনগুলো সব নতুন। ও আচ্ছা। এবং আমি যে ঠিক কম্পোজ করেছি আমি গেয়েছি, কিন্তু আমার গুরু মৌমিতা মিত্রা উনি অনেক সময় লেখা জিনিস, যেরকম কবিরের যে ভজনটা তো লেখা আছে, কিন্তু মানে পুরো কম্পোজিশনটা উনি করেছেন। আবার একটা এক্ষুনি সম্প্রতি একটা রাগমালার জন্য আমি একটা গান গেয়েছিলাম, সেটা ওনার লেখা এবং সুর দেয়া।
তো যে যতগুলো রেকর্ডিং ওগুলো সব অরিজিনাল, আনলেস একটা ঠুমরি যেরকম গেয়েছি, ঠুমরির কথাগুলো হয়তো লেখা নয়, কিন্তু মানে যে কম্পোজিশনটা ওটা নতুনত্ব, ওটা কারোর কাছ থেকে কপি করা নয়, একদম নতুন, হ্যাঁ, ঝাঁচকচকে। একেবারে নতুন, হ্যাঁ। আর absolutely. তুমি অনেকগুলো দেশে প্রোগ্রাম করেছো, হ্যাঁ। অস্ট্রেলিয়া, কানাডায় ছিলে, Right. তারপর ইউএসএ তে 24 বছর। তো মানে কোন জায়গাটায় মনে হচ্ছে যে অডিয়েন্স বেশ ভালো, মানে প্রোগ্রাম করে তুমি খুব স্যাটিসফাইড? কারণ শিল্পীর স্যাটিসফ্যাকশন তো অনেক দেরিতে আসে। রাইট, রাইট, তো কোন রাইট। জায়গাটায় তোমার ভালো আমি লেগেছে? বলবো যে কানাডা এবং সব থেকে বেশি স্যাটিসফাইড, আর একটা কারণ যে এখানে আমি দীর্ঘকাল আছি। এখানে সিয়াটেলের মিউজিক সিনটা সত্যি খুবই রিচ, আমি খুব লাকি। এখানে এত আর্টিস্টদের শোনার সুযোগ, কারণ অর্ধেক যে আমাদের গান, ওটা শুধু ট্রেনিং তো আছেই, শুনেও অনেকটা শেখা যায়। এখানে আমার এত ভালো সুযোগ হয়েছে বড় বড় আর্টিস্টদের শোনার, সেটা একটা অনেক বড় পাওয়া। এখানে অর্গানাইজেশন এত মানে হাই কোয়ালিটি আর্টিস্টদের আনে, এবং প্রায় প্রত্যেক সপ্তাহতেই এক একটা সময় এমন যায় যে এভরি উইক কিছু প্রোগ্রাম হচ্ছে। তো সেইটা একটা বিরাট এনরিচিং সিন, এবং এখানে সত্যি গেয়েও ভালো লাগে, সেই আনন্দটা পাওয়া যায় যে সেই লেভেলের অডিয়েন্স যারা অ্যাপ্রিসিয়েট করে, অ্যাকনলেজ করে। এবং আজকে এই যে অ্যাকনলেজমেন্টটা পেলাম যে আপনারা এসে আমার বাড়িতে ইন্টারভিউ করেছেন, এইগুলো সত্যি এটার কোনো তুলনা হয় না, এটা আমার অনেক বড় পাওয়া। এটা আমাদের পাওয়া, কারণ তোমরা যারা গুণী মানুষরা, কারণ এত কাজের মাঝেও এই জিনিসটাকে ধরে রাখা, এটাই আমরা মানে আড্ডার এই প্ল্যাটফর্মটা শুধু সেটাই কি যে এনাদের গল্পগুলো আরো ছড়িয়ে দেওয়া, যাতে তোমরা তো মানে নেক্সট প্রজন্মকে দেখাচ্ছ যে এইভাবে চলা যায়, এইভাবেও আমরা যে বলি দু নৌকায় পা দিয়ে চলা যায় না, কিন্তু দু নৌকায় পা দিয়ে যদি ভালোবাসা থাকে, একাগ্রতা থাকে, সেই জায়গাটা অ্যাচিভ করার ইচ্ছা থাকে, তাহলে চলা যায়। সত্যি সেটা ঠিক, আমি খুব মানি সেটা, যে মন থেকে যদি তুমি চিন্তা করে নাও যে এটা হবে না, তাহলে হবে না, কিন্তু যদি মনে হয় যে না আমি করব, তাহলে করতে পারা যায়, তখন রাস্তা বেরিয়ে আসে। হ্যাঁ। আরেকটা কথা, তুমি বললে যে তুমি এখনো শেখো, সেই শিক্ষার কোনো শেষ নেই, এত দিন ধরে শিখে যাচ্ছ, এখনো শিখছো, তো তুমি কি শেখাও? হ্যাঁ, আমি শেখাই। আমি যেহেতু আমি ফুল টাইম কাজ করি, আমার অতটা সময় নেই যে আমি অনেক মানে একটা মিউজিক স্কুল করে নেব বা অনেক স্টুডেন্ট নিয়ে করব, সেরকম আমার সেই ব্যান্ডউইথটা নেই, কারণ সময়ের অভাব। কিন্তু আমার কিছু স্টুডেন্টস আছে যারা বহুদিন ধরে শিখছে আমার কাছে, খুব অ্যাডভান্স লেভেল নয়, কারণ তার জন্য অনেক আমাকে সময় দিতে হবে, কিন্তু হ্যাঁ আমার কিছু স্টুডেন্টস আছে, তাদের আমি ক্লাসিক্যাল মিউজিকই শেখাই। এবং ভবিষ্যতে কি প্ল্যান আছে যে স্কুল হবে সিয়াটেলে? সেটা বলা খুব মুশকিল, হয়তো হতে পারে রিটায়ারমেন্টের পরে করব, কিন্তু ভবিষ্যতে আমরা আশা রাখতে পারি। কিন্তু আমার রেকর্ডিং করার প্ল্যান ডেফিনেটলি আছে। আমি চেষ্টা করি যতদিন আমার গলাটা বজায় আছে আমি যেন প্রত্যেক বছর, কারণ প্রথমের দিকে তো টেকনোলজি ছিল না, অত শেখার ছিল না, তো হয়নি জিনিসটা। তো এখন যে সুযোগগুলো আছে, আমার মনে হয় যতদিন আমি গাইতে পারছি ততদিন যেন আমি কিছু না কিছু করে যাই, প্রত্যেক বছর রেকর্ডিং করি, কিছু নতুন জিনিস এক্সপ্লোর করি, অ্যাক্টিভ থাকি মিউজিক্যাল সিনে, এটুকু আমার আশা আছে। একদমই তাই, কারণ তোমার গলাটা শোনার আমাদেরও সেই ইচ্ছাটা থাকবে। আর সরস্বতী পুজোর আগে আমরা এই পডকাস্টটা শুট করলাম, যেখানে কথা হচ্ছে সুর, তাল, লয়, এই সমস্ত কিছু নিয়ে, এবং সেই কথা হওয়ার ফাঁক দিয়ে একটা কথা, যে দুকলি একটু গানটাও শুনবো তোমার গলায়। ঠিক আছে, নিশ্চয়ই। আমার গলা যদিও খারাপ, এটা এক্সকিউজ নয়, জেনুইনলি খারাপ, কিন্তু আমি তাও নিশ্চয়ই আমি একটু শোনাবো আজকে। তাহলে আপনার রিকোয়েস্টে আমি পণ্ডিত অজয় চক্রবর্তীর একটা খুবই পপুলার কম্পোজিশন, যেটা আমার গাইতে বেশ ভালো লাগে, সেটা গাইছি। খুব ছোট্ট করে গাইবো আর কি, কারণ গলাটা ঠিক নেই। সা সা রে রে গা গা মা পা মা 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 রে পা মা পা দা নি পা মা পা মা গা মা রে সা রে সা। শ্রাবণ মেঘমায়া ছা
গগনে শ্রাবণ মেঘমায়া ছাইল গগনে পিয়া পরবাসে নিশি যাপে কেমনে শ্রাবণ মেঘমায়া ছাইল গগনে শ্রাবণ। থ্যাংক ইউ। সুরের মূর্ছনায় আমি কোথাও হারিয়ে গেছিলাম এবং আশা করি দর্শকদেরও সেই একই অবস্থা হয়েছে আমার মতন। তোমার ঘরের চারিপাশে আমি অনেক রকম মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট দেখতে পাচ্ছি, হারমোনিয়াম, তানপুরা, পিয়ানো। তো তোমার এগুলো সমস্ত কিছু তালিম নেওয়া হয়েছে? পিয়ানোটায় আমি তালিম নিইনি, ওটা আমার মেয়েরা মেয়েরা বাজায়, সেজন্য পিয়ানোটা আমি বলবো না। কিন্তু হ্যাঁ, হারমোনিয়াম, তানপুরা এগুলো তো মানে মিউজিকটা এই 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 সাজগুলো ছাড়া তো অপূর্ণ। অলংকার। হ্যাঁ, এগুলো অলংকার। তো এগুলো তো সবসময় দরকার। আমি যে খুব প্রফেশনাল হারমোনিয়াম প্লেয়ার তা একেবারেই নয়, কিন্তু ম্যানেজ করার মতন বাজিয়ে নিই। আর তানপুরা তো চাই, প্লাস আজকাল এই ইলেকট্রনিক ইকুইপমেন্ট হওয়াতে ওটাও একটা খুব সুবিধা হয়েছে। তানপুরা আর তবলা সব ইলেকট্রনিক্যালি অ্যাভেলেবল, সেটা আমাদেরকে অনেকটাই সাহায্য করে, কারণ সবসময় লাইভ তবলা অ্যাকম্পানিস পাওয়া যায় না। তো এই প্র্যাকটিস করার জন্য ওটা একটা খুবই খুবই ইউজফুল রিসোর্স বলতে পারবো আর কি। আর তুমি যে শিল্পী মানুষ, তোমার ঘরের চারিদিকে যে একটা খুব সুন্দর সূক্ষ্ম সাজানোর যে হাতটা, সেটাও আমি মানে হয়তো তোমার আজকে গল্প শুনছি গানের, কিন্তু ওই ঘরটা দেখানোর লোভটাও কোথাও ছাড়তে পারছি না। এত সুন্দরভাবে চারিদিকটা গোছানো, আর চারিদিকে যেন একটা মিউজিক্যাল এনভায়রনমেন্ট, সবকিছু মিলে এত সুন্দর লাগলো তোমার সাথে কথা বলতে। আমারও ভালো লাগলো। মানে নিজেদেরকে অনেক বেশি এনরিচ মনে হয় যখন এই সমস্ত তোমাদের মতন মানুষদের সাথে পরিচয় হয়। আমাদের আড্ডা বিদেশে বাঙালির চ্যানেলের সত্যি কথা একটাই উদ্দেশ্য, যে এগুলো আমাদের এই ইন্টারভিউগুলো থাক, কারণ এই ইন্টারভিউগুলো শুধু আমাদেরকে এনরিচ করে না, বা যারা দেখছেন তাদেরকেও এনরিচ করে কোথাও গিয়ে, যে সিয়াটেলে এরকম গুণী বাঙালিরা আছেন যারা আগে তো মানে আগে এগিয়ে এসেছেন, একটা প্ল্যাটফর্ম তৈরি করেছেন অন্যান্য শিল্পীদের জন্য। তো সেই নোট নিয়েই আজকের এখানে শেষ করছি। দেখা হবে আবার একটা নতুন এপিসোডে। আজকের জন্য নমস্কার। নমস্কার, থ্যাংক ইউ অগেন।